আগে বাংলা কোনো পোস্ট করতে হলে কি লিখবো না লিখবো মাথা তাই না, ইংলিশটা ইয়ে। বাংলা লেখার জন্য আগে ট্রান্সলেট করা লাগতো মনে মনে। আচ্ছা শুরু থেকে পড়া শুরু করুন। বিসমিল্লাহির এটা রহমানির কত রহিম। সালের? 1972 সাল, পিও নাম্বার 76 অফ 1922। কত নম্বর লাইন আছে? কনস্টিটিউশন কয়টা ইয়ে হয়েছে কনস্টিটিউশনের যে আপগ্রেড কতটা হয়েছে সংশোধনী, ওইখানে ক্লিক করলে দেখাবো না এরোতে একদম উপরে ও এনে। এই পাশে। তা তো ওই যে এরোতে ক্লিক করলে দেয়নি। হ্যাঁ, এগুলো কি সংশোধনীয় না? হ্যাঁ সংশোধনী। কত নম্বর অত দেখি কি আছে। কোনটা কোনটা সংশোধন হয়েছে এই পর্যন্ত? আচ্ছা লেট মি চেক কাজ করতেছে কিনা স্ট্রিমটা। দাঁড়া এক সেকেন্ড আমি একটু চেক করে রাখি লাইটের থেকে। তারপর সবাইকে একটা ওয়ার্ম ওয়েলকাম দিব। হ্যাঁ তুই কি ফোনের থেকে আছিস? হ্যাঁ, আমি ইউপিএস কাজ হইতেছে, চালান যায়। আচ্ছা, আমি কোয়ালিটি বুঝতেছি না আর কি বেশ। আমার ফোনের ঠিক, কোয়ালিটি বোঝা যাচ্ছে না। আমি তো দেখতেছি একদম ফুল ইয়েতে। ও আচ্ছা তাইলে তো আর কষ্ট করে একটু ফেসবুকে যেয়ে দেখতো, ওইটাই বলছিলাম ও, যে কোয়ালিটি কেমন দেখা যায় গেছে, তাইলে আমি একবারে শুরু করি আর কি। নোটিফিকেশন তো আসার কথা নাকি? না আসলে আমার প্রোফাইলে যেতে পারো যদি তুই আমার। হ্যাঁ, ইয়েতে আইছে। হ্যাঁ, তোর ইয়েতেও আইছে। কোয়ালিটি কেমন? কে রে, লাইভ একটু আগে দেখাইলাম কই? ওয়াচ লাইভ আছে, সেই লাইভ আমার দেখা যাইতেছে ফুল এইচডি। ও আচ্ছা তাইলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, তো আমরা চিন্তা করলাম যে থাকি বাংলাদেশে, বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশ সংবিধান সম্পর্কে একটু ধারণা পাওয়া দরকার। তো এই জন্যই নিজেরা নিজেরা বাংলাদেশে সংবিধানের ওয়েবসাইট আমার থেকে সাউন্ড একটু ঘেঁটে বেশি দেখতেছি। শোনা যাইতেছে, বুঝছো? লাউড বেশি শোনা যায় আমারটা। ওকে তাহলে লেট মি ফিক্স দ্যাট। ওকে আশা করি এবার তোর স্বাধীন দেশে তোর গলা চেপে ধরলাম আর কি, বুঝছো? আজ তোর কম শোনা হ্যাঁ, যায়। তো গলা চেপে ধরে মনে করে রাখতে পারতেছিস না যে। চেপে ধরছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, পরম সৃষ্টিকর্তার নামে। প্রস্তাবনা। আমরা বাংলাদেশের জনগণ 1971। ইন্ট্রোডাকশন আর কি, প্রস্তাবনা। বাংলাতে প্রস্তাবনা, ভূমিকা, আচ্ছা 1900। সূচনা, আচ্ছা প্রারম্ভিক। খ্রিস্টাব্দের বানান তাহলে বাংলা একাডেমিটা পাল্টাইছে নাকি? কোনটা? এই যে খ্রিস্টাব্দ বানান আমার কাছে এটা কেমন অড লাগতেছে আর কি, মানে যেন নতুন দেখতেছি। ও রসিকেতি লিখতি নাকি? হ্যাঁ। আচ্ছা না, এটা তো 72 সালে যেভাবে লিখছে এইভাবেই। এটাই আর কি। তাহলে ঠিক আছে। না আমার কাছে আর কি তার বানান দেখে অড লাগতেছিল, কি রে খ্রিস্টাব্দ বানান কি এমনি আছে? ঠিক আছে। মার্চ মাসের 26 তারিখ স্বাধীনতা ঘোষণা করিয়া ওই যে কিছু আচ্ছা, টুল এর টিপ আছে মধ্যে আর কি। ধরো এই যে ঠিক এগুলো ঠিক না? হ্যাঁ। তো দুই এটা মানে কি বুঝেছে? সংবিধানের পঞ্চদশ সংশোধন আইন 2011 ধারা এর 3 ধারা বলে ঐতিহাসিক যুদ্ধের শব্দগুলো পরিবর্তে প্রতিস্থাপিত হয়েছে। ধর এখানে কিছু ওয়ার্ড পাল্টাইছে আর কি, ধর ওই 11 সালে ইয়াতে সংশোধনে, পঞ্চদশ সংশোধন। আচ্ছা জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। সাধু ভাষায় লিখছে। হ্যাঁ, পুরাটাই সাথে। এটা পঞ্চদশ। এই ঠিক কি লিখছে? এটা ওই যে পঞ্চদশ সংশোধনের সময় ইয়া করছে, এক একটা একসাথেই করছে। হ্যাঁ। আচ্ছা আমরা অঙ্গীকার করিতেছি যে
সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই জিনিসটা এর একটু ইম্পর্টেন্ট হচ্ছে যে সংবিধান কয়টা জিনিস দিয়ে মূলনীতি হচ্ছে যে জাতীয় জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই সাইটটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি। প্রশ্নটা আসে আর কি। আচ্ছা, is there any way to highlight this? Copy link to highlight something. ও না, হাইলাইট করা যায় না, তাই পিডিএফ হইতে হাইলাইট করা যেত। হ্যাঁ, তো পিডিএফ চাইলে তো মানে পিডিএফ আকারে কি সেভ করা যায় না? হ্যাঁ যায়, পিডিএফ আকারে সেভ করা যায় সামহাউ। লেট মি জুম আউট a little bit. পিডিএফ দিতে হচ্ছে না ভাই। আচ্ছা, প্রথমে এটা করা যায় না, একটু পরে আরেকটা ওই যে প্রজাতন্ত্রের প্রথম ভাগ, ওগুলো শুরু করলে ওইগুলো পিডিএফ করা যায়, আমি যতটুকু দেখছি। হ্যাঁ, আচ্ছা, সংবিধানের মূলনীতি তাহলে হচ্ছে চারটা। চারটা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এটা থাকতেই হয়। আছে আমরা আরো অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। এটা হইলে তো ভাই দেশ অবশ্যই সিঙ্গাপুর হইব আর কি, হ্যাঁ, কোনো ডাউট থাকে না। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীনতা সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সংগতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি। সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এত দ্বারা আমাদের এই গণপরিষদে অদ্য 1379 এখন বানানো হচ্ছে তো এক্ষেত্রে রো উপর রো। বুঝছে আর কি। তাহলে তোর কথা ঠিক আছে, ওই সময় যেমন লেখা হয়েছে স্টিল সেই স্টাইলে লেখাটা। তারপর 79 বানানো হয় যে এটা আগে তো, এখন তো রফিকের দিলে। তাইলে ধর 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ মোতাবেক 1972 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 4 তারিখ আমরা এই সংবিধান রচনা। আচ্ছা, এখানে কিন্তু ওই যে নোট করার মতো বিষয় যে আমি কিন্তু এটা জানতাম না যে সংবিধান কত তারিখে লেখা হয়েছে আর কি, তো 72 আর কি, কিন্তু তারিখেরটা মানে এত মুখস্থ করি নাই আর কি। নভেম্বর মাসের 4 তারিখ বাংলাটা আসে না বেশি, তাও বিসিএস টাইপের ইয়েতে আসার ইয়ে আছে একটু। আর যদি আটকাইতে চায় তাহলে দিব। হ্যাঁ, এরকম প্রশ্ন দেখো তো, সংবিধানের শুরু থেকেই তো দিছি সংবিধান কোন নাই কেন? প্রথম পৃষ্ঠায় তো। আচ্ছা, তার 79 বঙ্গাব্দ কার্তিক মাসের 28 মনে রাখা একদম সব কার্তিক মাসের মনে রাখতে পারি 72 সালের নভেম্বরের 4 4 তারিখ। আচ্ছা, আর 2 তারিখ হলে ভালো হইতো, তাই একেবারে জন্ম তারিখ সহকারে মনে রাখতো। তাও আছে 2 দিন আগে পরে মনে থাকবো। এই যে এখান থেকে প্রিন্ট করা যায় আর কি। আচ্ছা, ওটা মনে রাখার সহজ উপায় হচ্ছে কি, আমার 2 সাব্বিরের 3 সংবিধানের জন্ম হচ্ছে 4, এটা এমনি মনে রাখা লাগবে। প্রিন্ট করে দেই, কি অবস্থা পিডিএফ। না, ইয়ে ফন্ট চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, বাদ দে ওইটা তুই কর। এটা তো আর এই যে ব্রাউজার থেকেই যায়। আচ্ছা, প্রথম ভাগে হোস্টিং এর তো আর ফন্ট ইয়ে করা নাই, এজন্য হোস্টিং এ যে ডেটা সেভ ইয়ানো তো চেঞ্জ হয়ে গেছে ফন্ট। আচ্ছা, এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওই যে রিফ্রেশ হয়েছে তো, ধর এগুলোটা কি আলাদা আলাদা, ধর সবগুলো HTML ফাইল আলাদা দেয় আর কি। বুঝছি। আচ্ছা, এই যে প্রজাতন্ত্রের প্রথম ভাগ একের, প্রজাতন্ত্র এক হচ্ছে কি বাংলাদেশ একটি একক। আচ্ছা, এক সেকেন্ড, আমি মনে হয় যে পুরোটা একসাথে পড়া যায় সম্ভবত, দেখছিলাম সম্পূর্ণ আইন দেখতে। এখানে ক্লিক করুন, এই যে এখানে একটার পর একটা আছে সিরিয়াল, এটা পড়ায় ওটাই ভালো সারা। তাহলে এখান থেকে বডিতে দিয়ে দিতেছি। হ্যাঁ,
কি রে, ফন্ট কোনটা ইনস্টল দিয়েছিলাম? কালপুরুষ। বাংলাতে লিখতেছি। কোন সময় অব্রন কোটেশনের ভিতরে লিখতে দিয়েছি। ফন্ট সাইজ বাড়াই দিয়ে কত দিয়েছিস? 22 না? বাইকের মধ্যে ছিল। ওরে অনেক হয়েছে, আমরা দেখো। ঠিক আছে। হ্যাঁ চলে। আচ্ছা, তারপরে প্রথম ভাগে চলে আসছি আমরা। প্রজাতন্ত্র হচ্ছে প্রথম ধারা। আচ্ছা, বাংলাদেশ একটি একক। ভাগ মানে ধারা বুঝাইছে, প্রথম ভাগ প্রথম ভাগ। না, এই যে এটা হচ্ছে প্রথম ভাগ আর কি। সংবিধানের হচ্ছে কয়টা যেন ভাগ, 5টা মনে হয় না, যেন 6টা ধারা। ওই ওটার মধ্যে আর কি অনেকগুলা ধারা করে আর কি। ও একটা ভাগের ভিতরে ধারা ঢুকছে। হ্যাঁ, প্রজাতন্ত্রে হচ্ছে একটা ভাগ, ওটার মধ্যে ধারা আছে অনেকগুলা। ভাগ কি সেকশন নাকি? হ্যাঁ, সেকশনে। আচ্ছা, প্রজাতন্ত্র বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। আচ্ছা, এটা গেল প্রথম ধারা। আচ্ছা, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত হইবে। আচ্ছা, এটা হচ্ছে 2 এর ক। 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতার ঘোষণার অব্যাহতি পূর্বে যে সকল এলাকা লইয়া পূর্ব পাকিস্তান গঠিত ছিল এবং সংবিধান তৃতীয় সংশোধন আইন 1974 এ অন্তর্ভুক্ত এলাকা বলিয়া উল্লিখিত এলাকা, কিন্তু উক্ত আইনে বহির্ভূত এলাকা বলিয়া উল্লিখিত এলাকা তদ বহির্ভূত। আচ্ছা, যে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশের সীমানাভুক্ত হইতে পারে। তাইলে ওই সময় সংবিধানের সময় বলে দিয়েছিল যে কোন কোন পূর্ব পাকিস্তান যে এলাকা নিয়ে আছিল ওইটা হইব, আর নতুন কোন এলাকাটা পরবর্তীতে যদি যুক্ত হয় আর কি বাংলাদেশের সীমানাভুক্ত হইতে পারে, ওইখানে আর কি সংবিধানটা কার্যকর থাকবে। আচ্ছা, তার এই জিনিসটা লই ইয়া হয় 3 নাম্বারটা। রাষ্ট্রধর্ম। রাষ্ট্রীয় ধর্ম এটা কয়দিন পর পর পাল্টাইতে চায়, এটা আন্দোলন করে। শালা, এখন তারা ভাবে যে রাষ্ট্রধর্ম ইসলাম মানে সকল ধর্মের অধিকার পূর্ণ হবে, কিন্তু এটা তো বুঝতেছে না যে ইসলাম ধর্মের সকল যেই কোনো দিক দিয়ে তো অধিকার ইয়ে হবে। এটা প্রতিষ্ঠিত হওয়া ছাড়া তো আর ওইভাবে এটা বুঝতেছে না। আচ্ছা, তারপর আসি আমরা রাষ্ট্রীয় ধর্মে। রাষ্ট্রীয় ধর্ম আছে কয় নাম্বার ধারায়? ওই যে 2 এর কর মধ্যে। আচ্ছা, রাষ্ট্রীয় ধর্ম 2 এর মধ্যেই পড়ে আর কি, ধারা 2 এর মধ্যে। আচ্ছা, ঠিক আছে। প্রজাতন্ত্রে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্রীয় সমমর্যাদা ও সমাধিকার নিশ্চিত করিবেন। সুন্দর কথা। তারপর 3 নাম্বার হচ্ছে কি প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। তারপর ধারা 4 জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম 10 চরণ। এটা আমি আসলে জানতাম না কয় চরণ পর্যন্ত। সম্ভবত ওই যে প্রাইমারি স্কুলের বা হাই স্কুলের বাংলা বইয়ের এই যে প্রথম ইন্ডেক্স পেজের আগের পেজে দেয়া আছে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, কত দুইটা আছে, একটা হচ্ছে গাওয়ার জন্য আর একটা হলো ইয়ে। আচ্ছা, প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হচ্ছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত। তারপর 4-3 প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পাশে ধান্য শীর্ষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাট গাছের 3টি পরস্পর সংযুক্ত পত্র, তাহার উভয় পাশে 2টি করিয়া তারকা। আমার এটা এখনো মনে আছে, সমাজ বইতে পড়ছিলাম আর কি, এই পরীক্ষায় আইতো। হ্যাঁ হ্যাঁ, এই পাট গাছের পাতা সহকারে এটি মুখস্থ করাইছিল আর কি আমার। আচ্ছা, 4 নাম্বারে গিয়েছে উপরিউক্ত দফা সমূহ সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হইবে। আচ্ছা, তাহলে মানে আমার মনে হচ্ছে পরিবর্তন করা যাবে আর কি, আইনের দ্বারা নির্ধারিত হইবে আর কি। আইনের সাথে রেগুলার রিলেটেড।
আচ্ছা, এই যে জাতির পিতার নিয়ে এটা কি ভাস্কর্য ইয়েটা? কোনটা? হ্যাঁ, প্রতিকৃতি বলতে ছবি টবি সবগুলো আর কি, ছবি শুধু করে ভাস্কর্য না? না। আচ্ছা, এটা তাইলে 2011 সালে সংশোধন হয়েছে আর কি। তো এই ক্ষমতায় আসছিল কবে? 9 সালে। ঠিক আছে, তাইলে ওই হিসাবে সংশোধন হয়েছে আর কি। চাইরের ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিসে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে দিতে হইবে। আমি তো মনে করছিলাম ধর আগে এটা জিনিসটা এমনি লাগাই রাখে আর কি, হয়তো সরকারি জিনিস তো এই জন্য হয়তো লাগাই রাখে, কিন্তু না, সংবিধানে লেখা আছে যে এটা বাধ্যতামূলক লাগাইতে হইব। অবশ্যই করিতে হইবে, হ্যাঁ। বুঝলাম, মাদ্রাসা মানে তো রাখতে হয়, ঠিক আছে। এই যে সরকারি আধা সরকারি সবগুলাই, স্বায়ত্তশাসিত গুলাও রাখতে হইবে। আচ্ছা, ঠিক আছে। রাজধানী, প্রজাতন্ত্রের যে রাজধানী ঢাকা, এটা পরিবর্তন করা দরকার, চিটাং বা অন্য কোথাও দেওয়া দরকার। আচ্ছা, এটা 5-2 আছে কি, রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে। নাগরিকত্ব 6, ধারা 6, আচ্ছা 6-1, বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে। বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা, আচ্ছা এটা কবের? 11তেই করছে সব। 2, বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। এরা বাঙালি জাতি আর নাগরিক হিসেবে বাঙালি আর কি। সংবিধানের প্রাধান্য। আচ্ছা, সংবিধানের প্রাধান্য, এটা হচ্ছে ধারা 7, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা, এখন আমার হাসা উচিত না, তাও ধরো রিসেন্ট কাহিনী মনে হইয়া হাসা এসছে আর কি, কিছু করার নাই। এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে কার্যকর হইবে। 7-2, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। অভিপ্রায় বুঝছস? না, এটা ধর ওয়ার্ড পরিচিত, ভুলে গেছি তারা কি। ইচ্ছা। আচ্ছা, জনগণের ইচ্ছার পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধান সহিত অসামঞ্জস্য হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। তাইলে আইন বাতিল হইব আর কি। জনগণ যদি একটা ইয়াটা যে এটা আমরা মানতেছি না বা বেশিরভাগ, তাহলে এটা ইয়ে করা হবে, অসামঞ্জস্যপূর্ণ যেটা বাতিল করতে পারবে। আচ্ছা, তাইলে পরে আসি আমরা। কথা বলছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা বলে শুরু করছে। তারপর কি, সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। আচ্ছা, ঠিক আছে, ধারা 7-এর মধ্যেই আছে এটা। 7-এর ক, কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায়, আচ্ছা এটার মধ্যে আবার কি আরো সাব কিছু গ্রুপ আছে আর কি। আচ্ছা, এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, ও আচ্ছা, তাইলে এগুলোর কি অপরাধ বলে গণ্য হবে আর কি। ধর এখানে কমার পরে দিয়েছে ইত্যাদি হচ্ছে অপরাধ, বুঝছি। এটা ষড়যন্ত্র করলে বা কোনো উদ্যোগ গ্রহণ করলে এটা অপরাধ। ইয়ার গন্না গেট পানিশমেন্ট ফর দ্যাট। তাইলে এইভাবে চেঞ্জ করতে হবে। আচ্ছা, 7-1-এর খ, এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে এটা অপরাধ বলে গণ্য করা হইবে। তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। রাষ্ট্রদ্রোহীর ইংলিশ কি? আচ্ছা, তারপর হচ্ছে 7-1, আচ্ছা 7-2, সরি, কোনো ব্যক্তি
এক দফায় বর্ণিত, আচ্ছা ঠিক আছে, আর এটাই আর কি। মানে হয় এগুলো কেউ যদি করে, আচ্ছা, কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে, আচ্ছা মানে সংবিধানের রেগুলার রদ বাতিল বা স্থগিত করা বা ষড়যন্ত্র করার যদি উস্কানি দেয় বা সহযোগিতা করে, ও একই ইয়া হইবে আর কি, অপরাধী। তো তারপর ওটার ক্ষয় আছে কি, কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন, অনুসমর্থন করলে আচ্ছা তুই তাইলেও পানিশমেন্ট পাইবো, বা তাহার এরূপ কার্য ও একই অপরাধ হইবে, ঠিক আছে। আচ্ছা, তারপর ওই যে 7-3, এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। ফাঁসি নাকি? আমি তো এখনো আইন জানি না, আইনটা কি আর কি। দাঁড়া, একটু হোল্ড কর, আমি 1 মিনিট আসছে। আচ্ছা, তারপর হচ্ছে 7-7 খ, এই ধারা হচ্ছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হইবে। তাইলে ধর কিছু জিনিস আছে এগুলো সংশোধন করাই যাবে না, মৌলিক যে ইয়েগুলো আছে এগুলা সংশোধনের। অযোগ্য আর কি। তাহলে প্রথম ভাগে কয়টা ধারা? 7টা। হ্যাঁ, প্রথম ভাগে হচ্ছে ধারা 60টা। কি তুই নোট একটা নিবি সাথে? আমি তো মোবাইলে আছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাইলে থাক, আমরা আপাতত তাইলে আর কি ধর একটা ওভারভিউ নেই আর কি। হ্যাঁ। তারপর দ্বিতীয় ভাগে আসছে কি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর 8 নম্বর অনুচ্ছেদে বলছে, আচ্ছা 8-1, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই নীতিসমূহে এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূল নীতি বলিয়া পরিগণিত হইবে। এটা আবার পড়া লাগবে, আমি বুঝি নাই। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিগণিত হইবে। আচ্ছা, পরে বলবো। অনুচ্ছেদ 8। এই যেগুলা থাকবে আর কি, তাহলে মানে যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এইগুলা থেকে আবার যেগুলা আছে এগুলার সাব, এইগুলার ইয়া থেকে বর্ণিত উদ্ভূত আর কি, এদিক দ্বারা রাষ্ট্র পরিচালনা হইবে। আচ্ছা, এখন তো ধর্মনিরপেক্ষ না। ওকে, তাইলে অনুচ্ছেদ 8-2, এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ পরিচালনার মূল সূত্র হইবে আর কি। দ্বিতীয় ভাগে যা আছে এগুলা দিয়ে বাংলাদেশ পরিচালনার মূল বিষয়সমূহ। আচ্ছা, আইন প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে, তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না। আচ্ছা, এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না। তারপরে আসছে কি, জাতীয়তাবাদ, অনুচ্ছেদ 9। এটা এটা কি 2011-তে? হ্যাঁ, 11-তে মনে হয় অনেক বড় একটা সংস্কার হয়েছে আর কি। পঞ্চদশ নম্বর।
নয় হচ্ছে ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। আচ্ছা, মুক্তিযুদ্ধের জিনিসগুলো বলছো, ঠিক আছে। তারপর সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, অনুচ্ছেদ 10, মানুষের উপর মানুষের শোষণ মুক্ত। কিছু বলতে চাইছিলি? মানে একটু ইস্যু হয়েছে একটু ডিসপ্লে, এখন ঠিক আছে। আচ্ছা, মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজলাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে। এটাই সংবিধান অনুযায়ী দেশ চললে দেশটা আসলে স্বর্গ হয়ে যেত। সমাজতন্ত্র, আচ্ছা, গণতন্ত্র ও মানবাধিকার। না, বিস্তারিত তো এনে জানি না, মাত্র শুরু করলাম। গণতন্ত্র ও মানবাধিকার। আচ্ছা, কইছিলাম যেন, গণতন্ত্র ও মানবাধিকার এখানে। হ্যালো, শোনা যায়। আচ্ছা ঠিক আছে। গণতন্ত্র ও মানবাধিকার, অনুচ্ছেদ 11, প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে। এখন এই যে কয়েকদিন আগে যে মৌলিক মানবাধিকারের ভিতরে যে ইন্টারনেটের রাখার কথা কইতেছে, আচ্ছা ঠিক আছে, ওইসব 72 সালে তো ইন্টারনেট ছিল না, এটা এই জন্য মনে হয় এগুলো বলে না কিছু। চতুর্দশ সংশোধন আইন 1975 ধারাবলী বিলুপ্ত। আচ্ছা, ধর একটা এখানে কিছু ছিল আর কি, ওটা বিলুপ্ত করে দিছে, এই জন্য এনে খালি আর কি। সংবিধান দ্বাদশ সংশোধন আইন 1991, 1991 সনের 28 নং আইন 2 ধারা বলে সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। শব্দগুলি শোন। মানে যে কইছে যে জনগণই সব আর কি, জনগণ সব বলতে বলছে জনগণ যারা নির্বাচিত করবে ওর দ্বারা মানে জনগণের অংশগ্রহণ করতেছে। ওকে, প্রতিনিধি জনগণকে রিপ্রেজেন্ট আচ্ছা। এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। আচ্ছা, তারপর হচ্ছে কি ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, এটা নিয়ে আবার ঝামেলা হয় করে আর কি মানুষ, তার ধর্মনিরপেক্ষতা নিয়ে। এটা অনুচ্ছেদ 12, ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য ক সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, খ রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, গ রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, ঘ কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন বিলোপ করা হইবে। আচ্ছা, তারপরে হচ্ছে মালিকানার নীতি, অনুচ্ছেদ 13, উৎপাদন ব্যবস্থা ও বন্টন প্রণালী সমূহের মালিক বা নিয়ন্ত্রক হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা ব্যবস্থা নিরূপণ হইবে। আচ্ছা, কি কি আছে এখানে? মালিকানার নীতি 13, অনুচ্ছেদ 13 একে আছে রাষ্ট্রীয় মালিকানা এবং অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুস্থ ও গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে মালিকানা, রাষ্ট্রের মালিকানা। আচ্ছা, হচ্ছে কি সমবায়ী মালিকানা, অর্থাৎ এই আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায় সমূহের সদস্যের পক্ষে সমবায় সমূহের মালিকানা। আচ্ছা, সমবায় এগুলো কি?
ধর সমবায় ওয়ার্ডটার মধ্যে পরিচিতি দেখছিলাম ধর ওই সমিতি আর কি, এই যে গ্রামের বাড়িতে দেখছিলাম সমিতি আছে, ওগুলার সমবায় সমিতি বলে আর কি, এই ওয়ার্ডটা ওইখান থেকে পরিচিত আর কি। সমবায় বলতে মনে হয় কোম্পানি টাইপের করেছে, একটা হলো রাষ্ট্রীয় মালিকানা থাকবে, কোম্পানির মালিকানা থাকবে, ব্যক্তিগত। আচ্ছা, 3 নাম্বার আছে কি ব্যক্তিগত মালিকানা। এটা বলতে তার অনেকের মিলি মালিকানা এরকম টাইপের। 3 নাম্বারটা তো হচ্ছে একজনের ব্যক্তিগত, আর আচ্ছা, সমবায় মানে অনেক। আর একটা হলো রাষ্ট্রের মালিকানা, কোনটা কোনটা রাষ্ট্রের, রাষ্ট্র এটাকে নিজের দাবি করবে আর কি, এটা রাষ্ট্রের সম্পদ। ওকে। তাইলে ধর বাংলাদেশে 3 ধরনের মালিকানা আছে আর কি, ঠিক আছে। ব্যক্তিগত মালিকানা অর্থাৎ এই আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা। আচ্ছা, কৃষক ও শ্রমিকের মুক্তি। রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতি মানুষকে, কৃষক ও শ্রমিককে এবং কথাই নাই আর। হ্যাঁ, মানে এই ভাড়ালে তো কথাই হয় না, কৃষককে লইয়া। কৃষক হচ্ছে কি ধর বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ইয়ের মধ্যে আছে আর কি। এটা এখনো তো কৃষি ইয়ার গুরুত্ব অনেক, আর এই যে অর্থনীতি অর্থ। আমাদের এদিকে যত কৃষি অফিস বলো, আমি তো দেই নাই এখনো পর্যন্ত, ছোট থেকে বড় হয়েছে এ পর্যন্ত কোনো কৃষি কর্মকর্তারে দেখি নাই যে মাঠ পর্যায়ে আসতে। খালি ওই যে ধর টিভিতে শুধু নিউজ চালাইলে তখন দেয় যে ওরা ওই সময় দেয় সাংবাদিকের সাথে যায় দেয় রেকর্ড করতে। এছাড়া তো আমি এত বড় ধর একটা মাঠ এনে এত মনে মনে হ্যাঁ, টনে টনে ধান খেতে হয়, আমি তো জীবনে দেখি নাই একজন কৃষি কর্মকর্তা আইতে। আমগো এদিকে একবার আসছিল নাকি, পরে দেখতেছে জমি থেকে আগাছা এগুলো কিভাবে ইয়া করবে, তা পরিষ্কার করে লাগবে। মনে হয় কি ধর কৃষি এই যে বিভাগে চাকরি নিলে এনে কোনো কাজ নাই, অফিসে বসে থাকো, এছাড়া তো আর কিছু মনে হয় না। সবচেয়ে আরামের কাজ আমার কাছে এটাই মনে হয় আর কি। আর তোরে কিছু বীজ দিব, ওইগুলা ধর কিছু ব্যক্তি আর যদি দিবি, বাস এটাই। নির্বাচিত কিছু লোক থাকবে এলাকাতে, এলাকার মানুষকে দিয়ে দিবি। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, কন্টিনিউ করতাম। হ্যাঁ। আচ্ছা, 14 তো শেষ করছিলাম নাকি? আচ্ছা, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতি মানুষকে, কৃষক ও শ্রমিককে জনগণের অনাগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা। ভালোই লেখা। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, অনুচ্ছেদ 15। রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতি সাধন, যাহাতে নাগরিকদের জন্য নিম্নলিখিত বিষয়সমূহ অর্জন নিশ্চিত করা যায়। এই যে মৌলিক ইয়েগুলো এখানে উল্লেখ করছে আর কি। পুনরাতে অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা। দাঁড়া, এটা কি জানি বলে, 5টা কি বললাম করে মুখস্থ করেছিল। এই তো মৌলিক অধিকার। আচ্ছা, মৌলিক অধিকার বলে আমার তো খেয়াল নাই এটা কি বলে মুখস্থ করেছিল, কেন 5টা মুখস্থ করেছে ওটা মনে আছে। এখন বইতে লেখা অন্যরকম, অন্য বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তার কাজ। ও, তাহলে 6টা তো। আর একটা নিরাপত্তা এবং মৌলিক অধিকার হিসেবে দিচ্ছে বইতে। আচ্ছা, তাহলে ধর নিরাপত্তা যদি না লিখতো তাহলে ধর নিরাপত্তা থাকতো না আর কি। এমনকি আশ্রয়ের ভিতরে নিরাপত্তা ঢুকছে মনে হয়। হ্যাঁ, এটাই হইতে পারে। আশ্রয় নিরাপত্তা একই ধরছে আর কি আগে।
আচ্ছা, তারপর 15 খতে আছে কর্মের অধিকার, অর্থাৎ কর্মের গুণ ও পরিমাণ বিবেচনা করিয়া যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তার অধিকার। আচ্ছা, তাহলে রাষ্ট্রের দায়িত্ব আছে হচ্ছে কি তোর কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া। ঠিক আছে। তারপর গতে আছে কি যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন ও অবকাশের অধিকার। বিশ্রাম, বিনোদন এগুলো করতে দিতে হইব, ঠিক। এটা তো স্যারের দিকে থেকে স্যার হুম। আচ্ছা, তারপর ঘতে আছে কি সমাজ, কি কথা কইলে হাসায়। আচ্ছা, সামাজিক নিরাপত্তার অধিকার, অর্থাৎ বেকারত্ব ভেদি বা পঙ্গুত্ব জনিত কিংবা বৈধব্য, মাতা পিতৃহীনতা বা বার্ধক্যজনিত কিংবা অনুরূপ অন্যান্য পরিস্থিতিতে আয়ত্তাতীত কারণে অভাবগ্রস্তদের ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের অধিকার। বুঝছি, তাইলে 15 ঘ নাম্বার থেকে আর কি ধর যত সরকারি অনুদান দেয় এগুলা দেয় আর কি। হ্যাঁ ভাতাগুলো দিয়ে দেয়। নাই, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব ধারা, সরি, অনুচ্ছেদ 16, নগর ও গ্রামাঞ্চলের জীব। আচ্ছা, কালকে তোরা অনুচ্ছেদ কয়টা কইছিলাম, 154টা না 53টা? 53 আচ্ছা আচ্ছা, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব 16তে আছে নগর ও গ্রামাঞ্চলের জীবনধারার মানের বৈষম্য ক্রমাগত দূর করিবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা, কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। ও, আচ্ছা। প্রাইমারি শিক্ষার ইয়েটা আর কি অবৈতনিক ও অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। বাধ্যতামূলক শিক্ষা। অনুচ্ছেদ 17, রাষ্ট্র একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। তারপর হচ্ছে খ, রাষ্ট্র সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছা প্রণোদিত নাগরিকের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। সদিচ্ছা প্রণোদিত নাগরিক, এটা তো বলতে ধর তোর ইচ্ছা আছে কোনো কাজ করার ওই টাইপের কিছু তো, বা প্রশিক্ষণপ্রাপ্ত, ট্রেনিং দেয় যে। আচ্ছা, তারপর 17 গ, রাষ্ট্র আইনের দ্বারা সময়ের মধ্যে নিরক্ষরতা দূরী করিবার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। এটা মোটামুটি কার্যকর হয়েছে। তারা তো নিরক্ষর নাই। সবাই সিগনেচার করতে জানে নাকি? আর সবাই এখন নাম লিখতে তো জানে, করতে জানে। আচ্ছা, তারপর হচ্ছে অনুচ্ছেদ 18, জনস্বাস্থ্য ও নৈতিকতা। 18-1, জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষত আরোগ্যের প্রয়োজনে কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অনবিদ্য প্রয়োজন ব্যতীত মদ্য বা অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্য হানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণ এবং রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। কি লেখা? মাদক জাতীয় যে নিষিদ্ধ আর কি এটা। তাইলে ধর বাংলাদেশে তো এন স্টিল কিছু ওই যে ওয়াইনের কোম্পানি আছে, তো এগুলোর কি হইব? দোকানও আছে না ওপেন করা, তাদেরও তো আছে। Oh, shit. আচ্ছা, তারপর গণিকা বৃত্তি ও জুয়া খেলা নিরোধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। আরে, তো এত কোটি বছরের সুন্দর তো জিনিসটা। মানে আনন্দ পায় হয় না আর কি আল্লাহ তাআলা।
এই জুয়া খেলা নিয়ে কদিন পর পর এক একটা বেটিং অ্যাপ আসে, এসে মানুষের টাকা মাইরে দেওয়ার পরে শুনে যে এত কোটি টাকা মাইরে দিছে আর কি। ওই আব্দুর রহিম ভাই তো খেলে মনে হয় ইয়াতে, ক্রিকেট খেলার ইয়া আব্দুর রহিম ভাই তো এটা কোন ইয়া পরে দেই মানে ওইটা কমিয়ে দেখি লাভ। তামিম ভাইরা দেখছিলাম খেলতে। আচ্ছা, পরে হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন, অনুচ্ছেদ 18 ক, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য ও জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা বিধান করিবেন। কিন্তু এখানে এই আয়রন জনবল আয়রন ঠিক মতো না হওয়ার কারণে হ্যাঁ, দেশের যা বনাঞ্চল খালি যা হয়েছে। এই আয়রনি ব্যাপার হইলো কি, এই যে আমগো এই যে হাজীগঞ্জের তে রাস্তাটা যা পরিমাণ গাছ ছিল রাস্তার দুই পাশে, এটি কাটার পরে এখন রাস্তাটা কত হ্যাঁ, খারাপ হয়েছে। ওই দিক থেকে মনে কর গেলে মানে রোদের কি অবস্থা, আমি রাস্তায় গেলাম ইয়া করবো, বৃদ্ধি করবো বাড়াইবো আর তো কই। এখন সরকারও গেছে, সব গেছে, মাঝখান দিয়ে ওই যে এরা গাছগুলো কম দামে কিনা লয়ে গেছে আর কি। হ্যাঁ এখানে অনেক টাকার গাছ ছিল। আমি প্রথমে একদিন কি রে, এটা কোন রাস্তা আবার এত ধুলা ধুলা, কি রে? ধরো এই গাছ রাস্তায় তো এত থাকলে জ্যাম পড়তো না আর কি, এটা ধর আরো প্রশস্ত না করলে আমার মনে হয় চলতো অনেক বছর। রাস্তা মানে গাছ গাড়া থাকলে যেরকম সৌন্দর্য, যেমন সাতপুর যাইতে ওইখানে হ্যাঁ, আবার নোয়াখালীর ভিতরে কিন্তু রাস্তা দেখছি ভালোই সুন্দর আর কি। গাছ থাকলে যে রাস্তা সৌন্দর্য ঠান্ডা মনে কর, পরিবেশটা অন্যরকম। এই ঢাকা শহরে তো দেখলাম গাছ টাছ লাগাইতেছে, ফলা পাই না এখন। এই আবার কত বছর লাগে বড় হইতে, তাড়াতাড়ি বড় হোক। মোটামুটি ম্যাসিভ লেভেলে একটা ইয়ে চলতেছে আর কি, দেশ কাজ সংস্কার। আর কি। হ্যাঁ, এই যে তোর রায়ের বাগের ওই দিক দিয়ে ভালোই ময়লা আবর্জনা থাকতো, মানে ওই যে ওই দিক দিয়ে মসজিদে যাইতে আমার খবরই দিত না, একটা বন্ধ করে যাইতে হইতো। জোড়া খাম্বার এই জায়গায়। এখন মানে এখন আর ময়লা টয়লা এখানে নাই, ডেলিতে ডেলি লই যায়। হ্যাঁ, আর আশেপাশে যেটি সিলিটি ভালোই পরিষ্কার করছে। সবাই সবার জায়গাতে, ব্যক্তিগত জায়গাতে এই আগে আসলে একটু ভালো আর কি। এই সমস্যাটা এখানে আর কি, মূল জায়গায় সমস্যা রয়ে গেছে। হয়তো আইনের মাধ্যমে আস্তে আস্তে মানুষকে যদি ইয়া করতে পারে, তাইলে যাই এটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। আর যদি ওই যে ঢিলা থাকে, মানুষ তো বুঝছ না, এমনি সাবধান হবে না, আইন দ্বারা এটা ইয়ে করতে হবে। দুই একবার মনে কর জরিমানা বা শাস্তি টাস্তি পাইলে এমনি সোজা যাবে সবাই। আহ, সুযোগের সমতা। আচ্ছা, সুযোগের সমতা, অনুচ্ছেদ 19 এক এ লেখা আছে কি, সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবেন। আমার অধিকার যা তোরও তা থাকতে হবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে 2 আছে, মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ সুবিধা দান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। আচ্ছা, সম্পদের সুষম বণ্টনটা কিভাবে হইবে এটা আসলে হয়তো সামনে জানা যাবে বা। আচ্ছা, এটা কি ধর জায়গা ভাগ করে দেয় ওইটার মধ্যে মনে পড়ে নাকি? ওইটা না মানে সব দিক দিয়ে আর কি, সুষম বন্টন বলতে সকল ধরনের সুযোগ সুবিধা আর কি। আচ্ছা, ওই সম্পদও বলতে আর কি, এই জন্য বললাম। ওকে, তারপর হচ্ছে কি 19-3, সেটা 11 সালে সংশোধন করা হয়েছে। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন। এই যে নারী পুরুষ সমান কত অধিকার। সালে সংশোধনীতে, হ্যাঁ, এটা কত সালে সংশোধনীতে এটা? 11 সালের পঞ্চদশ সংশোধনীতে আর কি। তাইলে নারী পুরুষের সমান অধিকার, এটা বাংলাদেশ সংবিধানে লেখা আছে, কারো কোনো এটা নিয়ে মারামারি করা লাগবে না। আচ্ছা, অধিকার ও কর্তব্য রূপে কর্ম, অনুচ্ছেদ 20 1। আচ্ছা, কর্ম হইতেছে কর্মক্ষম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার
কর্তব্য ও সম্মানের বিষয়, এবং প্রত্যেকের নিকট হইতে যোগ্যতা অনুসারে ও প্রত্যেককে কর্মানুযায়ী এই নীতির ভিত্তিতে প্রত্যেক স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করিবেন। যার যে পোস্ট ওই পোস্ট অনুসারে স্যালারি বা ওকে, পরের পয়েন্ট হচ্ছে কি, রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টি করিবেন যেখানে সাধারণ নীতি হিসাবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবেন না, এবং যেখানে বুদ্ধিবৃত্তিমূলক ও কায়িক সকল প্রকার শ্রম সৃষ্টি প্রয়াসের ও মানবিক ব্যক্তির পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হইবে। আচ্ছা, যেখানে এতটুকু তো বুঝছি, এবার এটা আবার পড়া লাগবে। এবং যেখানে বুদ্ধিবৃত্তিক ও কায়িক সকল প্রকার শ্রম সৃষ্টিধর্মী প্রয়াসের ও মানবিক ব্যক্তিত্বের উন্নতর অভিব্যক্তিতে পরিণত হইবে। এদের এতটুকু বুঝছস কিনা? অভিব্যক্তিতে মানে প্রকাশ করা ওকে, ব্যক্তিত্বের পূর্ণতা, তার ওই যে ডেজিগনেশন টাইপের ওইরকম সম্মানটা আর কি মনে বুঝাইছে, যার যতটুকু কি আর কি পজিশন অনুযায়ী হইবে আর কি, সম্মানের উপযোগী এরকম টাইপের কিছু। তাইলে পরের পয়েন্টে আসি আমরা। নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। অনুচ্ছেদ 21 হচ্ছে একে বলতে সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা সকল নাগরিকের কর্তব্য। আচ্ছা, ঠিক আছে। তারপরে অনুচ্ছেদ 2 এ বলা আছে 21-2 সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। যারা সরকারি চাকরিতে আছে তাদের। আচ্ছা, তারা তাতে বেশি এটা হইলে তো না মনে লাভ। করার তো কোনো সেক্টরে গিয়ে মনে কর 60 টাকা লাগতো না, লাঞ্চে পরে আসেন বলা লাগতো না। সবার একটা পাহাড় চলে দেখা মতো। আচ্ছা, নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ পৃথকীকরণ। আমরা সিরিয়াস জিনিসে ঢুকতেছে। অনুচ্ছেদ 22 রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগ পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন। বিচার বিভাগ থাকবে স্বায়ত্তশাসিতভাবে, বিচার বিভাগ আলাদা, মানে কোনো নির্বাহীর আদেশে বিচার হবে, আইন অনুযায়ী বিচার। ঠিক আছে, বর্তমান পরিস্থিতি নিয়ে আর কি অবস্থা মনে হইলে যে হাসি আছে, কি অবস্থা ছিল। জাতীয় সংস্কৃতি। অনুচ্ছেদ 23 জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করিবেন এবং জাতীয় ভাষা সাহিত্য ও শিল্পকলা সমূহের এমন পরিপোষণ ও উন্নয়নের ব্যবস্থা করিবেন যাহাতে সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতির সমৃদ্ধিতে অবদান রাখিবার ও অংশগ্রহণ করিবার সুযোগ লাভ করিতে পারেন। তাইলে সবার জন্য সমান অধিকার টাইপের। ঠিক আছে। তারপর উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি। অনুচ্ছেদ 23 ক রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কিছু কত সালে ইয়াতে ঢুকাইছে? এটা 11তেই ঢুকাইছে, পঞ্চদশ সংশোধনী। আচ্ছা, জাতীয় স্মৃতি নিদর্শন প্রবৃত্তি। বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যমণ্ডিত স্মৃতি নিদর্শন বস্তু বা স্থানসমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করিবেন। এই যে ধর কিছু এই বিগত কদিন আগে কিছু ঐতিহাসিক স্ট্যাচু ভাঙলো আর কি, ধর বঙ্গবন্ধুর গুলা বাদ দিয়ে আর কি, ধর বঙ্গবন্ধুরটা বাদ দিয়ে ধর অন্য যেগুলা ভাঙছে এগুলা তো তাইলে এটার এগেইনস্টে হইছে। রাষ্ট্রের ব্যবস্থা গ্রহণ করে না এইসব।
আচ্ছা, তারপর হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংহতির উন্নয়ন, অনুচ্ছেদ 25। আচ্ছা, এখানে কিছু একটা ধারা বিলুপ্ত করে দিছে, এই জন্য আর কি এখানে ঠিক আছে। প্রথম, আচ্ছা, প্রথম অংশে ছিল 60টা অনুচ্ছেদ, দ্বিতীয় অংশে হচ্ছে কত 25 পর্যন্ত আর কি, তাই 7 থেকে 25 কত হয় এনে। আমি তো যোগ বিয়োগ বিলে গেছি 18। 25 বিয়োগ, আচ্ছা তুই 18 গেছে তাহলে 18 হবে, 18। তাইলে ধর দ্বিতীয় অংশে আছে, দ্বিতীয় ভাগে হচ্ছে 18টা আর কি। আচ্ছা, তারপর পড়া শুরু করি আমি। অনুচ্ছেদ 25, জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা ও অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা, এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি, এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র আচ্ছা, এই ভিত্তিতে রাষ্ট্র ধর এখানে কি হয়, এটা তো হচ্ছে 25 শুরু হয়েছে আর কি, এইখান থেকে আবার পরেরটা পড়া শুরু হইব, আবার এখান থেকে শেষ করে আবার এখান থেকে শুরু হইব। ভিত্তি ভিত্তিতে রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করিবেন, যেটি আছে। তারপরে এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র প্রত্যেক জাতির স্বাধীন ও অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধ নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ গঠনের অধিকার সমর্থন করিবেন, এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশিকতাবাদ বা বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন। তাইলে ধর এই যে ব্ল্যাক লাইফস ম্যাটার ওটা হয়েছিল না, এটা অবশ্যই বাংলাদেশ সাপোর্ট করবে আর কি, এই টাইপের। এটা যত ধরনের নিপীড়ন যে দেশে হয় এটা বাংলাদেশ সমর্থন করে। আচ্ছা, ধর উপনিবেশিকতাবাদ, এটা ধর আমার ওয়ার্ড পরিচিত, আমি মিনিংটা ভুলে গেছি আর কি, বলেন মানে না একটা দেশের দিয়ে আরেক দেশের দিয়ে ইয়া করে না ওটা। ও মন আমেরিকা, ধর আমেরিকার স্টেজে যাই মেরে দিয়ে আসলাম আর কি। উপনিবেশবাদ বা ভারতীয় উপমহাদেশে উপনিবেশ আসছিল না, এটার বিরুদ্ধে আর কি রাষ্ট্র ইয়া করে। আচ্ছা, দেখতে দেখতে অনুচ্ছেদ শেষ হয়ে গেল, দুই সরি 2 ভাগ শেষ হয়ে গেল সংবিধানের, 25টা অনুচ্ছেদ শেষ হয়ে গেল। হচ্ছে কতক্ষণ হয়েছে, লেট মি চেক, টাইমটা চেক করে নিই। 1 ঘন্টা হয়েছে মাত্র, 52 মিনিট আর কি। আচ্ছা দেখি তৃতীয় ভাগ কতদূর পর্যন্ত। না, তৃতীয় ভাগ বেশি বড় না তো, 47 পর্যন্ত। দেখি তৃতীয় ভাগ শেষ শেষ করে উঠবো। তৃতীয় ভাগ মৌলিক অধিকার। এরকম টাইপের প্রশ্ন আসে আর কি, মৌলিক অধিকার সংবিধানের কত নম্বর ভাগে আছে, কত নম্বর অনুচ্ছেদে। আচ্ছা, তা ধর ধর আগে তো জানতামই না তো কি লেখা, কি একটা হোলি বুক না থাক, আনহোলি বুক, এটা কোন জায়গায় কি লেখা, কয়দিন পর পরে ব্যারিস্টাররা বলে যে এখানে এটা লেখা ওইখানে ওটা লেখা, আরাম করে প্রশ্নের মধ্যে মারা দেয়। তো অনুচ্ছেদ 26-এর 1, এ ভাগের বিধানাবলীর সহিত অসামঞ্জস্য সকল প্রচলিত আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ এই সংবিধান প্রবর্তন হইতে সেই সকল আইনের ততখানি বাতিল হইয়া যাইবে আর কি। সংবিধান আর আইনের কনফ্লিক্ট হইলে আইনের যে যত অংশ কনফ্লিক্ট করে ওইটুকু বাতিল করে দেওয়া হবে। আচ্ছা, 26-2, রাষ্ট্র এই ভাগের কোন বিধানের সহিত অসামঞ্জস্য কোন আইন প্রণয়ন করিবেন না, এবং অনুরূপ কোন আইন প্রণীত হইলে তাহা এই ভাগের কোন বিধানের সহিত যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইয়া যাবে। পরবর্তীতেও যদি আইন করে তাইলে সংবিধানের ইয়েতে বাদ, যদি আচ্ছা, অসামঞ্জস্যপূর্ণ হয়।
আচ্ছা, এক্সপ্লেইন করার জন্য থ্যাঙ্কস। আমি রিডিং পড়ছিলাম ওটার কি, আমার কাছে দুইটা কেন সেম মনে হয়েছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 3-এ বলছে এটা কবে, এটা দ্বিতীয় সংশোধন 1973-এ দিয়েছে। সংবিধানের 142 অনুচ্ছেদের অধীনে প্রণীত সংশোধনের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কিছুই প্রযোজ্য হইবে না। 142 অনুচ্ছেদের অধীনে প্রণীত সংশোধনের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোনো কিছুই প্রযোজ্য হইবে না। ধরো আমাদের আবার ওই যে 142 নম্বরটা অনেক পরে আর কি। এটার মধ্যে আছে কিভাবে সংশোধন হবে। হ্যাঁ। আচ্ছা, আইনের সমতা অনুচ্ছেদ 27, সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমান। আচ্ছা, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। আহ, আমিও সমান, তুইও সমান, বাংলাদেশের নাগরিক হইলে সমান। আচ্ছা, অনুচ্ছেদ 28, ধর্ম প্রবৃত্তি কারণে বৈষম্য। এইগুলো নিয়ে, ধর্ম নিয়ে কোনো বৈষম্য করা যাবে না। এক বলা হচ্ছে কি, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিতে পারিবে না। আচ্ছা, 28-2। এই হ্যাঁ, অনুসারে তো জেলা কোটাও থাকাই ঠিক। হ্যাঁ, এই তো কিনা একেবারে ভ্যালিড পয়েন্ট। জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি, লেট মি টেক স্ক্রিনশট অফ দ্যাট। আচ্ছা, তার ভালো জিনিস নোটিস করছো। আচ্ছা, রাষ্ট্র ও কোন জীবন সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করিবেন। এইটা দিয়ে তো নারী কোটা হবে। আরে ভাই রে ভাই, কনফ্লিক্টের অভাব নাই না। এটাই। এরা আবার দিব যে এরা পিছিয়ে আছে, এই জন্য ওদেরকে আগে জানার জন্য করতেছে। তারপর আবার ওই যে জন্মস্থানের কথা বললো যে তার জেলা কোটা। ধর আমি চাঁদপুর, আমি ঢাকাতে চাকরি করবো, যারা ঢাকার বাসিন্দা পুরা সুযোগ বেশি দিতে পারবো বা ইয়েতে করতে পারবো, পরিচিত সব দিক দিয়ে নতুন এক জায়গায় আমি করতে করতে দাঁড়া, এখনো পর্যন্ত ধর পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কিছু পাইলাম না আর কি। আচ্ছা, দেখি পাই কিনা। আছে। আচ্ছা, 3, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিক কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীনে প্রদান করা যাইবে না। সুন্দর তো। এই যে ধর বাচ্চা পোলাপাইন বা কারো কারো পার্কে ঢুকতে দেয় না, বিশ্রামের স্থান আর কি, বিনোদন। তো বাচ্চা হলো, না, অনেক স্কুলে আছে না, এই যে মানে ভর্তি করে না। হ্যাঁ, স্কুল তো এটা সমস্যা আছে। শহরের কোন কোন স্কুলে যে শুধু ভর্তি করে। কি বড় লোক টাইপের? হ্যাঁ। হ্যাঁ, তো এই বাপের ইনকাম চাই কত। আচ্ছা, 28-4, নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। পারলে এটা একটু এক্সপ্লেন করিস। অনগ্রসর যারা আছে তাদের জন্য রাষ্ট্র বিধান, বিশেষ বিধান যদি প্রণয়ন করে, হ্যাঁ, এটাতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না আর কি, রাষ্ট্রকে বাধা দিতে হবে না।
তারা অনাগ্রসর তো এখন সমান অধিকার বলছে, আমার বলছে যে অনাগ্রসের জন্য বিশেষ যদি সুযোগ সুবিধা দেয়, বিধান প্রণয়ন করে, তাহলে রাষ্ট্রকে এই ব্যাপারে কোনো বাধা প্রদান করতে পারবে না এরকম। ওকে, তাইলে আমরা মোটামুটি ভালোই বোঝা গেল আর কি। বৈষম্য নিয়ে বলা আছে অনুচ্ছেদ 28 সংবিধানের তৃতীয় অংশে, তৃতীয় ভাগে আর কি, সরি। অনুচ্ছেদ 29 সরকারি নিয়োগ লাভ ও সুযোগের সমতা। 1. প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। 2. কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের অযোগ্য হইবেন না, কিংবা সেই ক্ষেত্রে তাহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। ঠিক আছে। 3. এই অনুচ্ছেদের কোনো কিছুই নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন, সেই উদ্দেশ্যে তাহার অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, 3 লাইন মিলে ওরা আর কি, ধর শর্টকাট আর কি, লাইন বাতাইছে। আচ্ছা, ঠিক আছে। এই অনুচ্ছেদের কোনো কিছুই কোনো ধর্মীয় বা উপসম্প্রদায়ভুক্ত প্রতিষ্ঠানে উক্ত ধর্মাবলম্বী বা উপসম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য নিয়োগ সংরক্ষণের বিধান সংবলিত যে কোনো আইন কার্যকর করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। আচ্ছা, রাষ্ট্রকে বাধা দিবে না। আচ্ছা, ঠিক আছে। এই অনুচ্ছেদের কোনো কিছুই যে শ্রেণীর কর্মের বিশেষ প্রকৃতির জন্য তাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয়, সেইরূপ যে কোনো শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর জন্য সংরক্ষণ হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। অনুচ্ছেদ 30 বিদেশি খেতাব। এটা কত? 1988 সংশোধন করা হয়েছে, অষ্টম সংশোধন 1988। আচ্ছা, পঞ্চদশ সংশোধন এটা 15 না? পঞ্চদশ সংশোধন এটা তো 15, তাই না? এতক্ষণ আমরা উপরের সংশোধনটি দেখলাম, পঞ্চদশ সংশোধনে তো বেশি পাইছিলাম। ঠিক আছে, এটাই। বিদেশি খেতাব প্রভৃতি নিষিদ্ধকরণ। রাষ্ট্রপতির পূর্বানুমোদন ব্যতীত কোন নাগরিক কোন বিদেশি রাষ্ট্রের নিকট হইতে কোন খেতাব, সম্মান বা পুরস্কার বা ভূষণ গ্রহণ করিবেন না। কি রে, তাহলে কি এটা আমি জানি না, খুবই আশ্চর্য হইলাম। ঠিক হয় নাই, ধর জিনিসটা কেমন আশ্চর্যজনক না? ধর ইন্টারন্যাশনাল কোনো ধর ওই রাষ্ট্রীয় খেতাব আর কি, ধর ওই যে ধর আইমান সাদিক যেটা দিল কি কুইন্স অ্যাওয়ার্ড জানি, আইনের আশ্রয় লাভের অধিকার। ধারা অনুচ্ছেদ 31 আইনের আশ্রয় লাভ এবং আইনানুযায়ী ও কেবল আইনানুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সমসাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার, এবং বিশেষত আইনানুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না যাহাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম, সম্পত্তির হানি ঘটে। অনুচ্ছেদ 32 জীবন ও ব্যক্তি অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ।
আইন অনুযায়ী জীবন ব্যতীত আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, এটা আচ্ছা মনোযোগ দিয়ে পড়ি আমরা। 33 কতক্ষণ যে অনুচ্ছেদ দ্বিতীয় সংশোধন 1973। আচ্ছা, এটা আসলে জরুরি সবার জন্য জানা আমার মনে হয়। হ্যাঁ, গ্রেপ্তার তো শেষ কর। প্রশাসন মনে কর ইয়ে করিতে জোর করি অনেক সময় করে। বাসায় যাইব তোর রেস্টুরেন্ট ছাড়া ভুলভাল আপনারা উঠাই লয়ে যায়। আর যদি সংবিধান দেখাইলে লাভ হইবে না, ওরা যাই যেভাবে কেউ করবে। আচ্ছা, তাহলে 33 গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করিয়া প্রহরায় আটক রাখা যাইবে না। আচ্ছা, সুন্দর কথা। দাঁড়া, এটা মনিটর রাখা লাগবে, কোনো সময় যদি মারাটা রাখাই অ্যারেস্ট ওয়ারেন্ট কই। আচ্ছা, উক্ত ব্যক্তিকে আচ্ছা, মিশে কথা তো শেষ নাই না। উক্ত ব্যক্তিকে তাহার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শের ও তাহার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হইতে বঞ্চিত করা যাইবে না। আচ্ছা, তাহলে তুই তোর লয়ারের সাথে কথা বলতে পারবি, এ ব্যাপারে কেউ বাধা দিতে পারবো না আর কি। আচ্ছা, অনুচ্ছেদ 33-2 গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের স্থান হইতে ম্যাজিস্ট্রেটের আদালতে আনয়নের জন্য প্রয়োজনীয় সময় ব্যতিরেক হাজির করা। আচ্ছা, ব্যতিরেক আচ্ছা, এটা একটা সরি ব্র্যাকেট দিয়েছিল আর কি, 24 ঘন্টার মধ্যে আর কি। 24 ঘন্টার মধ্যে আর কি ওই তোরে ততক্ষণ পর্যন্ত আর কি আনা নেওয়া করছে আর কি, ওই যাত্রাকালীন সময়টা বাদ যাবে আর কি, হাজির করা হইবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাহাকে আচ্ছা ঠিক তদুদ্দীরিক্ত কাল প্রহরায় আটক রাখা যাইবে না। We are taking a 2-minute break. Let's see if I hear.
the meantime, let's do some chit chat. Recently I was thinking, uh, as a Bangladeshi citizen, I should know about the constitution of Bangladesh. So that's why I am doing a deep dive, or you can say, no, get some shallow knowledge about the constitution of Bangladesh. So that's why I am doing this live stream over here, and this is getting streamed in Facebook only in my private account. Yep, this is some testing and I'm doing in this my spare time. Probably if you have a lot of free time like me, in that case I think you are gonna follow this live, or you want to know about the constitution of Bangladesh. In that case you can follow our live. As any aware citizen of Bangladesh, I think they also should know what is written in the constitution. অনুচ্ছেদ 33-3 এই অনুচ্ছেদের 1 ও 2 দফার কোনো কিছুই সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজিত হইবে না যিনি বর্তমান সময়ের জন্য বিদেশী শত্রু অথবা যাহাকে নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত কোনো আইনের অধীনে গ্রেপ্তার হইয়াছে বা আটক করা হইয়াছে। এই যে পড়ছি, একটু তোর জন্য ব্রেক দিছে। আমি শুধু এতটুকু পর্যন্ত পড়ছি আর কি। এই অনুচ্ছেদের 1-2 দফা বাদে আরেকটা জিনিস আছে, এই অনুচ্ছেদের সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হইবে না ওই ব্যক্তিটাকে যিনি বর্তমান সময়ের জন্য বিদেশী শত্রু অথবা যাহাকে নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত কোনো আচ্ছা বর্তমান সময়ের জন্য বিদেশি শত্রু, হ্যাঁ ওইটাই। হ্যাঁ ধর, এটা আমার কাছে ওইরকম মনে দিয়েছে। হ্যাঁ বর্তমান নাকি বিদেশি শত্রু হয়তো তোমার দেশে আছে আর কি, আটক করার ক্ষেত্রে আর কি এগুলো প্রযোজ্য হইবে না আর কি। আচ্ছা, অথবা যাহাকে নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত কোনো আইনের অধীনে গ্রেপ্তার করা হইয়াছে বা আটক করা হইয়াছে। আচ্ছা 4 হচ্ছে কি লেখা, 33-4 নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত কোনো আইনে কোনো আইন। তাই মোবাইল ডাটা দিয়ে কানেক্টেড হবে তোদের ফোনে না? আচ্ছা, নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত কোনো আইন কোনো ব্যক্তিকে 6 মাসের অধিক কাল আটক রাখিবার ক্ষমতা প্রদান করিবে না যদি সুপ্রিম কোর্টের বিচারক রহিয়াছেন বা ছিলেন কিংবা সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের যোগ্যতা রাখেন এইরূপ 2 জন এবং প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত একজন প্রবীণ কর্মচারীর সমন্বয়ে গঠিত কোনো উপদেষ্টা পর্ষদ উক্ত 6 মাস অতিবাহিত হইবার পূর্বে তাহাকে উপস্থিত হইয়া বক্তব্য পেশ করিবার সুযোগ দানের পর রিপোর্ট প্রদান না করিয়া থাকেন যে পর্ষদের মধ্যে উক্ত ব্যক্তিকে তদতিরিক্তকাল আটক রাখিবার পর্যাপ্ত কারণ রহিয়াছে।
গুম করে করে রাখছে, এদের তো এই ইয়াতে তো শাস্তি মনে করে যারা এগুলা করছে। যে 6 মাসের বেশি রাখতে দেয় ওটাই তো নাকি? হ্যাঁ, 6 মাস, 8 বছর, 10 বছর রাখছে, 6 মাস তো অনেক। না ওই তো ধর পরিবার এখন পরিবার মনে করছে তো এদের কিছু একটা ইনসিডেন্ট হয়ে গেছে বা তো মারাও গেছে কি, বেশিরভাগ জায়গায় যাইলে দেখবি হয়তো। হ্যাঁ, ও কারেক্ট জন্য দেখছিলাম এখন দেখে দেখতেছি ইয়া যে ওই তার লেভেলে ওয়াইফ বিয়ে করে ফেলছিল আসে কিছুদিন আগে আর কি। হ্যাঁ, 23 সালে হ্যাঁ। কর্নেলের স্ত্রী মনে হয়। বেটা লাভ লস নাই, লাইফটাই লস আর কি। এত বছর আটক থাকলো জেলখানায় পরিবার দেশ ছাড়া। থাকার পরেও আচ্ছা তারপরে হচ্ছে কি উপদেষ্টা পরিষদ কর্তৃক এই অনুচ্ছেদের 6 দফার অধীনে তদন্তের জন্য অনুসরণীয় পদ্ধতি সংসদ আইনের দ্বারা নির্ধারণ করিতে পারিবেন। 4 দফার অধীনে তদন্তের জন্য অনুসরণীয় পদ্ধতি সংসদ আইনের দ্বারা নির্ধারণ করতে পারিবেন। আচ্ছা জবরদস্তি। আমার কথায় এই তো আমরা নিপীড়িত মানুষ ভাই, আমাদের কথা চলে এসছে। জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ অনুচ্ছেদ 34 ধারা 1, সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ এবং এই বিধান কোনোভাবে লঙ্ঘিত হইলে তাহা আইনত দণ্ডনীয় অপরাধ বলিয়া গণ্য হইবে। তো ভাই আমার কাছে প্রুফ আছে তো। কি ওই যে আমারে মেসেজ দিছে না, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তাহলে তো একেবারে হার্ডকোর প্রমাণ আছে। তো আর যদি কিছু বলে যে সংবিধানের 34 অনুচ্ছেদের ধারায় কে লেখা আছে আপনি জোর জবরদস্তি করে কিছু বেশিক্ষণ করান যাবে না আর কি। আচ্ছা তারপর ইয়াতে আছে 8 ঘন্টা, সময় আইনের ইয়াতে আছে 8 ঘন্টা হচ্ছে বেসিক কাজ, বাকিটা হবে ওভার টাইম। ওভার টাইম, এত ওভার টাইম তারা উল্টে বেতন কাটছে। হ্যাঁ, আচ্ছা তারপর দুই হচ্ছে কি এই অনুচ্ছেদের কোনো কিছুই সেই সকল বাধ্যতামূলক শ্রমের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না যেখানে ফৌজদারি অপরাধের জন্য কোনো ব্যক্তি কি আইনগত দণ্ডভোগ করিতেছেন অথবা দণ্ডভোগের সময় যে কাজ করে না ওইটার ক্ষেত্রে এটা হইবে না আর কি। ওই যে কারাগারের মধ্যে দিয়ে কাজটা করে ওইটাই তো। হ্যাঁ, এটা ওই যে তুমি যদি আইনি কাজে জোর জবরদস্তি কাজ করে কেউ, এটা দণ্ড হইবে না। ওরে সেই জিনিস জনগণের উদ্দেশ্য সাধন কল্পে আইনের দ্বারা তা তাহা আবশ্যক হইতেছে। আর অল্প একটু আছে মনে হয়। হ্যাঁ আচ্ছা আর অল্প আছে। বাকিরা সবই আচ্ছা না বিচার দণ্ড। বিচার দণ্ড ও সম্পর্ক রক্ষণ। অনুচ্ছেদ 35 অপরাধের দায়যুক্ত কার্য সংগঠনকালে বলবৎ ছিল এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না এবং অপরাধ সংগঠনকালে বলবৎ সেই আইন বলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত তাহাকে তাহার অধিকার সরি আমি ভুল পড়তেছি, তাহাকে তাহার অধিক বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাইবে না। অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সোপর্দ ও দণ্ডিত করা যাইবে না। এক অপরাধের জন্য আচ্ছা এক অপরাধের জন্য একাধিকবার, ঠিক আছে বুঝছি। 3 ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী হইবেন। তারপরে হচ্ছে কি কোনো অপরাধের হইছে হ্যাঁ নিরপেক্ষ আদালতই।
কত নাম্বার? তা বুঝি এখন। বুঝি নাই, তোর বয়স ইয়ে হয়ে গেছে না। এই পদ্মা অভিযুক্ত হয়েছে, তারপরেও তো এই নিরপেক্ষ বিচার লাভের অধিকারী হইবে আর কি। হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে কি, কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাইবে না। আর এটা তো র্যাবের কাহিনী না, আমার মনে পড়ে ওই যে যেসব জোর করাই। সবাই শুনে। আহ, কি তারপরে একটা ওই কিছুদিন আগের এই ইয়ে করে যে ছাত্র সমন্বয় করে, বাংলাদেশ ভাই, তাইলে তো ধর আইন ভাঙ্গার কারখানা এখানে আর কি। এই মানে না, সরকার কস জনগণ কস কেউ মানে না। ক্ষমতা থাকলে বেকি নিজের খোদা মনে করে, আমার যা মনে হয় এই যা ইচ্ছা তাই করে লাই। এটাই কোনো আইনে মানে না। আচ্ছা, অনুচ্ছেদ 35-5, 35-এর ধারা 5। আচ্ছা, কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না কিংবা নিষ্ঠুর অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না। হোয়াট দা হেল! তাইলে তো এবারে সবগুলোর পানিশমেন্ট হইব। হ্যাঁ, আচ্ছা, প্রচলিত আইনে কোনো নির্দিষ্ট কোনো দণ্ড বা বিচার পদ্ধতি সম্পর্কিত কোনো বিধানের প্রয়োগকে এই অনুচ্ছেদের 3 বা 5 দফার কোনো কোনো কিছুই প্রভাবিত করিবে না। প্রচলিত আইনে নির্দিষ্ট কোনো দণ্ড। 3 এর কত? 5, এই 3 হচ্ছে ফৌজদারি অপরাধের ওটা। আচ্ছা, চলাফেরার স্বাধীনতা, আমরা এখানে একটা ভালো পয়েন্টে আসছি, এটা বাংলাদেশের নাগরিক হিসেবে জানা দরকার। তো অনুচ্ছেদ 36, জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশে সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। তোকে বাড়ি যে বাড়ি একটা করতে হবে। বাড়ি দিতে হবে, টাকা পয়সা তো কিনতে হবে না। জোর জবরদস্তি কথা তো পাই নাই। টাকা দিয়ে কি সব সমস্যা কি? সমাবেশের স্বাধীনতা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি তো সব দিক লঙ্ঘন করছে সরকার। আহা, ধর এটি চোখের সামনে দেখলে মনে হয় যে কি রে, আমি তো কি পড়তেছি, যে কনস্টিটিউশনে একটা লেখা আর আমি পড়তেছি আর একটা উল্টা পড়তেছি আর কি। হ্যাঁ, জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণ ও নিরস্ত্র অবস্থায় সমবেত হইবার এবং জনসভা ও শোকসভায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। এটা হচ্ছে আরে সংবিধানের 37 অনুচ্ছেদে লেখা, তৃতীয় অংশে। অবস্থায় সমাবেশ করতে, হ্যাঁ সমাবেশ করতে, হ্যাঁ, নিরস্ত্র অবস্থায় আর কি। ছাত্র সমাবেশ করতে। হ্যাঁ, তত্র বাধা যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষেও শান্তিপূর্ণ বাধা দেওয়ার পরও শান্তিপূর্ণ এটা করা দিয়ে, হ্যাঁ, কারণ সরকার বাধা দিবে, এটা তো এরপরে তুমি যদি শান্তিপূর্ণ নিরস্ত্র ভাবে করতে চাও তাহলে এটা তোমার অবশ্যই অধিকার থাকবে। আচ্ছা, এক সেকেন্ড আব্বু কল কিন্তু দিছে, এই আমি একটা জিনিসটা কলটা ধরি। দিছে, এটা কোনো সরকারে দেয় না। নিজের বিপক্ষে গেলে এবার বল প্রয়োগ করি ইয়া করো। সংগঠন সংগঠনের স্বাধীনতা 38 নং। জনশৃঙ্খলা ও নৈতিকতার সাথে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। और आई हैड टू टेक ए कॉल। মানে ওই তুই সমবায় বা সংঘ গঠন করবি, ওইটারই থাকতে হবে জনশৃঙ্খলা, থাকতে হবে নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে। মানে আইনের যেসব বাধা নিষেধ আছে এগুলা মানে যদি তুমি
কোনো সংগঠন বা দল করো তাহলে এটার অধিকার তোমার থাকবে। প্রত্যেক নাগরিকের থাকবে। আচ্ছা, তবে শর্ত থাকে, এবার শর্তগুলো হইছে, শর্ট। তবে শর্ত ব্যক্তির উক্তরূপ সমিতি বা সংঘ গঠন করিবার কিংবা ও সদস্য হইবার অধিকার থাকিবে না, যদি উহা নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করিবার উদ্দেশ্যে গঠিত হয়। তাহলে তোমারে ওইটা করতে দিব না যদি তোমার উদ্দেশ্য খারাপ থাকে, যে ধর্মীয় বা সমাজে সামাজিক ধর্মীয় সাম্প্রদায়িক কোনো যদি সমস্যা সাম্প্রদায়িক করতেছ। সম্প্রীতি বিনষ্ট করে। আচ্ছা, তারপর আবার শর্ত থাকে যে উহা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ, জন্ম বা ভাষার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করিবার উদ্দেশ্যে গঠিত হয়। তা পাহাড়ি এলাকারা চাইতেছে এরা সংগঠন করবো, এরা নিজেরা একটা দেশ গঠন করবো। এই সংগঠন তার এটা অধিকার করা থাকবে না। সংবিধান অনুযায়ী জায়েজ নাই নাকি? হ্যাঁ, আচ্ছা, পরেরটা বল। রাষ্ট্র নাগরিকের বিরুদ্ধে কিংবা অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাস বা জঙ্গি কার্য উদ্দেশ্যে গঠিত হয়। রাষ্ট্রের বিরুদ্ধে কোনো সংগঠন করতে পারবে না, উহার গঠন ও কিন্তু বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয় দান করা হইল। রাষ্ট্রের নিরাপত্তা ও বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে নিষেধ দান করা হইল। প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা অধিকার নিশ্চিত দান করা হইল। সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা নিশ্চিত দান করা হইল। এটা তো তাহলে এগুলো তো এটাই সবই শুনলাম। এটাই লঙ্ঘন হয়েছে বেশি আর কি। এটাই সবাই এই জন্য চাটুকার হয়ে গেছে, এনে তেলবাজি করতে হয়। পেশা বা বৃত্তির স্বাধীনতা 40 নম্বর। আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে কোন পেশা বা বৃত্তি গ্রহণের কিংবা কারবার বা ব্যবসা পরিচালনার জন্য আইনের দ্বারা কোন যোগ্যতা নির্ধারিত হইয়া থাকিলে অনুরূপ যোগ্যতা সম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা বা বৃত্তি গ্রহণের এবং কোন আইনসঙ্গত কারবার বা ব্যবসা পরিচালনার অধিকার থাকবে। এটা বেশ, এটা ঠিক আছে। ধর্মীয় স্বাধীনতা, আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে। এগুলাই তো লঙ্ঘন হয়েছে। ধর্মীয় সম্প্রদায়, উপসম্প্রদায় নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ, ব্যবস্থাপনা অধিকার রহিয়াছে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী কোনো ব্যক্তির নিজস্ব ধর্ম সংক্রান্ত না হইলে তাহার কোন ধর্মীয় শিক্ষা গ্রহণ কিংবা কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনার অংশগ্রহণ বা যোগদান করিতে হইবে না। সম্পত্তির অধিকার, অতিরিক্ত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অন্য বা বিলি ব্যবস্থা করিবার অধিকার থাকিবে। আইনের কর্তৃত্ব ব্যতীত কোন সম্পত্তি বাধ্যতামূলক ভাবে রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাইবে না। তোমার চাইলে কিনতে পারবে, বেচতে পারবে, আরেকজনকে দিয়ে দিতে পারবে, বিলি করতে। 2 এই প্রথম দফার অধীন প্রণীত আইনে বাধ্যতামূলক ভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্তকরণ ও দখলের বিধান করা হইবে। ওই যে রাষ্ট্রীয় সম্পদ কিছু করে না, জব্দ করে যে, এবং ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ কিংবা ক্ষতিপূরণ নির্ণয় ও প্রদান নীতি ও পদ্ধতি নির্দিষ্ট করা হইবে। তবে অনুরূপ কোন আইনে ক্ষতিপূরণের বিধান অপর্যাপ্ত হইয়াছে বলিয়া সেই আইন সম্পর্কে কোন আদালতে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না। এটা রাষ্ট্রীয়ভাবে যে ক্ষমতা সম্পদ করবে, এটার ব্যাপারে তোমার করা যাবে না। কোনো প্রশ্ন গৃহ করার ও কোনো স্কোপ যোগাযোগ নেই। রক্ষণ, ইয়েটা দেখছিলাম। এটা কি জানি দেখাইছিল ওই দিন, আমি দেখছিলাম এটা। আচ্ছা, পড়তে মানে হবে। ওই যে মোবাইল চেক করে যে, হ্যাঁ, ওই তোরে যে দিছি না একটা, আমারে তো কত কি দিছে ওদের তুই মনে থাকে না তো, হচ্ছে। এই কিছুক্ষণ আগে যে চাইছিলি কি জানি, এটার মধ্যে এই জিনিসটা দেখাইছে।
রাষ্ট্রের নিরাপদ, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের প্রবেশ, তল্লাশি ও আটক হইতে গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকবে নিজের ঘরে, এবং চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনতা রক্ষার অধিকার থাকবে। এই যে মোবাইলে স্পাই করে না, হ্যাঁ, এটা তো অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। মৌলিক অধিকার বলবৎকরণ ৪৪ এর ১ এই ভাগে প্রদত্ত অধিকার সমূহ বলবৎ করিবার জন্য এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের ১ দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করিবার অধিকারের নিশ্চয়তা দান করা হইল। ২ এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি বা ঘটাইয়া সংসদ আইনের দ্বারা অন্য কোন আদালতকে তাহার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ওই সকল বা উহার যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করিতে পারিবেন। শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকার পরিবর্তন ৪৫ কোন শৃঙ্খলা বাহিনী লিখলে আর একটু ভালো হইতো। সদস্য সম্পর্কিত কোন শৃঙ্খলামূলক আইনের যে কোনো বিধান উক্ত সদস্যদের যথাযথ কর্তব্য পালন বা উক্ত বাহিনীতে শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করিবার উদ্দেশ্যে প্রণীত বিধান বলিয়া অনুরূপ বিধানের ক্ষেত্রে এই ভাগের কোনো কিছুই প্রযোজ্য হইবে না। এই ভাগ বলতে আর কি তৃতীয় দায় ভাগের মুক্তি আর কি বিধানের সংবিধানের। দায় মুক্তি বিধানের ক্ষমতা এই ভাগের পূর্ব বর্ণিত বিধানাবলীতে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা বা পুনর্বহালের প্রয়োজনে কোনো কার্য করিয়া থাকিলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়মুক্ত করিতে পারিবেন, কিংবা ওই প্রদত্ত কোনো দণ্ড বা বাজেয়াপ্তি আদেশ কিংবা অন্য কোনো কার্যকে বৈধ বলিয়া করিয়া লইতে পারিবেন। দায়মুক্তি আইন শৃঙ্খলা বাহিনীর কি হইবে এটাতে কইছিল? তো বুঝলাম না। না বুঝলি কি আবার পড়বো? আইনের হেফাজত আর কয়টা বাকি রয়েছে? আর এই একটাই বাকি আছে, 47 বাকি আছে আর কি। দেখো কত হয়েছে 19। আচ্ছা রাত্রে তাইলে আবার 47 শেষ করে দেয় নাকি? 59 বাজে। ও আচ্ছা, আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ নাকি? বৃষ্টি তো কমছে, ঘুরে যাইতে হইবে, কারেন্ট তো নেই। তোর ইচ্ছা তুই কি বলো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ। তাহলে আবার পরবর্তীতে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। আচ্ছা, দেখতে দেখতে কি সংবিধানের প্রথম থেকে তৃতীয় ভাগ পর্যন্ত শেষ করলাম। নোট করার মতো জিনিস হলো কি, যে প্রথম অংশে হচ্ছে অনুচ্ছেদ 60টা, পরের অংশে হচ্ছে 18টা, তারপরে 25 থেকে এখানে 47 পর্যন্ত আর কি। তাইলে এখানে কয়টা আর কি? 22 নাকি? 47 মাইনাস 25, আরে হ্যাঁ 22। হিসেব। হ্যাঁ, একটা হিসাব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো দ্যাটস ইট ফর টুডে। হ্যাঁ, let me disconnect the stream.